প্রতি মিনিটে প্রায় 2.5 লক্ষ টাকার উপর খরচ। কিসের জানেন? দেশের সংসদ চালাতে। হ্যাঁ, ভারতবর্ষের সংসদ চালাতে প্রতি মিনিটে খরচ হয় 2.5 লক্ষ টাকার উপর। আর এই টাকা কোথা থেকে আসে জানেন? এই টাকা আসে দেশের কোটি কোটি করদাতাদের কাছ থেকে। দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি পাঠান সংসদে, আর সংসদে সাংসদদের মূল কাজ হল জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের স্বার্থ রক্ষা করা। সাংসদদের ওপর মানুষের অনেক প্রত্যাশা থাকে, ভরসা থাকে, কিন্তু জনগণের টাকায় চলা সংসদ যখন গুরুত্বপূর্ণ আলোচনা বাদ দিয়ে হই হট্টগোল আর ওয়াকআউটের মধ্য দিয়ে কাটে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সংসদের সময় নষ্ট হয় কার স্বার্থে? সোমবার সংসদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে ট্রেজারি বেঞ্চ। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করার পাশাপাশি কাশ্মীর থেকে মণিপুর, নিট থেকে শুরু করে কৃষকদের অধিকার, এমন নানান ইস্যুতে সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধী। ট্রেজারি বেঞ্চ থেকে রাহুল গান্ধীর বক্তব্যের বারবার প্রতিরোধ এবং প্রতিবাদ করা হয়। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীকেও দেখা যায় প্রতিবাদ করতে। অন্যদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার সময় মণিপুর নিয়ে আলোচনার জন্য তুমুল হই হট্টগোল করে বিরোধী সাংসদরা। নিট থেকে কাশ্মীর, নানান বিষয়ে সরকার পক্ষের মতামত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর নাম না করে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তাহলে কি বলা চলে যে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন এক প্রকার ইঙ্গিত করছে যে আগামী 5 বছর সংসদ কিভাবে এবং কেমন ভাবে চলবে? বিগত 10 বছরের তুলনায় এখন লোকসভায় বিরোধী আসন বেশি। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই বিশেষজ্ঞরা মনে করছেন সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের প্রবল চাপের মুখে সরকার চালাতে হবে বিজেপিকে। প্রথম অধিবেশনে সরকার পক্ষ কি সেই চাপ অনুভব করছে? 2019-এর তুলনায় 63টি আসন কম পেয়ে আদৌ কি ব্যাকফুটে বিজেপি? দেশের উন্নয়নমূলক কাজে কতটা গতি আনতে পারবে তৃতীয় এনডিএ সরকার? একসময় বিরোধী থাকাকালীন সংসদ অচল করে ইউপিএ সরকারকে নাস্তানাবুদ করেছিল বিজেপি। আগামী 5 বছর এমন কিছুই কি আবার দেখতে চলেছে দেশ? পাশাপাশি রাজ্যের 2টো আসনে বিজেপির রেকর্ড মার্জিনে জয়ের পর রাজ্য রাজনীতি কোন দিকে? সেই সব নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। তৃতীয় এনডিএ সরকার ও রাজ্যের প্রত্যাশা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। স্বাগত নবেন্দুবাবু। নবেন্দুবাবু, প্রথম লোকসভা অধিবেশনের যে গতি প্রক্রিয়া দেখলেন বা আমরা দেখলাম, আপনি এবং আপনার দল সেই গতি প্রক্রিয়া নিয়ে কতটা সন্তুষ্ট, এবং বিরোধীদের চাপের মুখে বিভিন্ন যে বিল পাশ করানো বা সংসদ চালানো কতটা সহজ হবে আপনাদের কাছে বলে মনে হয় এবার? দেখুন, সংসদে বিরোধী দলের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং যদি সংসদীয় রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করা যায়, দেখা যায় যে ভারতের স্বাধীনতার পর থেকে যে সংসদের যে বিভিন্ন অধিবেশনগুলি হয়েছে, সেখানে কখনো বিরোধী দলের অবস্থান শক্তিশালী হয়েছে, কখনো দুর্বল হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে বিরোধী দলের নেতাদের কি ধরনের বক্তব্য ছিল, এটা বিরোধী দলের নেতার যেটা পদ, সেটা তো একটা সংসদীয় রাজনীতি, এটা গরিমা আছে, এবং কনস্টিটিউশনাল পোস্ট, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সব ক্ষেত্রে সেই দিক থেকে তুলনা করলে আমি আর বর্তমানের যে বিরোধী দলের নেতা, ওনার অবস্থান নিয়ে আর কি বলবো? মানুষই তো বলছেন, এবং শুধু যে ভারতীয় জনতা পার্টি এর প্রতিবাদ করছে এমনটা তো না, কংগ্রেসের ভেতর থেকে প্রতিবাদ হচ্ছে। মানে কি ধরনের বক্তব্য তিনি রাখছেন, কিভাবে, মানে এবং কি কি বিষয়ে তিনি টেনে আনছেন, কার উদ্দেশ্যে কি বলছেন, তো মানে শিশু সুলভ ব্যবহৃত বক্তব্যগুলি, এগুলি তো আছেই, কিন্তু তিনি যাদের দ্বারা ব্যাক্ট হচ্ছেন, মানে যাদের দ্বারা তিনি মানে পুষ্ট হচ্ছেন, যে যাদের বক্তব্য নিয়ে
যাদের থেকে তিনি সহায়তা নিয়ে সংসদে বক্তব্য রাখতে যাচ্ছেন, এটাতে তো স্পষ্ট যে এর পেছনে একটা গভীর অভিসন্ধি রয়েছে। কিন্তু এটা আপনি কাদের পেছনে বলছি কংগ্রেসের যারা না কংগ্রেসের যারা ইন্টেলেকচুয়াল ক্লাস আছে তারা। আচ্ছা, একটা তো ঠিক যে এখন তো কংগ্রেসের হাইকমান্ড আর কংগ্রেসে নেই, সেটা তো সীতারাম ইয়েচুরি অনেক আগেই নিয়ে নিয়েছেন। আচ্ছা, তো সেই দৃষ্টিকোণ থেকে নয়তো তো তিনি যেতেন না চীনের দূতাবাসে তো উনি যেতেন না। এগুলি আরো আগে আছে, এগুলি পুরনো বিষয়। আচ্ছা, আপনি তাহলে বলছেন যে কংগ্রেসের হাইকমান্ড তাহলে সীতারাম ইয়েচুরি? একদম। আচ্ছা, একদম। এটা তো একটা তাৎপর্যপূর্ণ আপনি স্টেটমেন্ট করলেন, কিন্তু এটা কোনো সন্দেহই নেই। আচ্ছা, হ্যাঁ, কংগ্রেসের যে পূর্ব অবস্থানগুলি ছিল তা থেকে ছিল কংগ্রেসের সঙ্গে কমিউনিস্ট পার্টির একটা সম্পর্ক ছিল। সে জওহরলাল নেহরুর সময় থেকে সোভিয়েতের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক ধরে যে পরবর্তী পর্যায়গুলি ছিল। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু মারাত্মক অবস্থা। এটা হাইজেকই করে নিয়েছে। আচ্ছা, তো যাই হোক, সংসদীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টি দুর্বল হচ্ছে ঠিকই, কিন্তু কংগ্রেসটাকে গ্রাসও করে নিচ্ছে। এবং তাদের যেই পরিকল্পনাগুলি ছিল সেটা কংগ্রেসের মাধ্যমেই তারা প্রতিফলন ঘটাতে চাইছে। এবং যারা আরবান নকশালের কিছু লোক আছে তারা তো কংগ্রেসেই আছে। যাই হোক, সেগুলি অন্য বিষয়। কিন্তু সংসদীয় রাজনীতিতে সংসদের ভেতরে এবং বাইরে সংসদীয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত যারা, তাদের আচরণটা সেরকম হওয়া উচিত। আচ্ছা, আপনি যদি অতীতের বিরোধী দলনেতাদের দেখেন, তাদের বক্তব্য কেমন ছিল, তাদের আচার আচরণ কেমন ছিল, এখন যদি রাহুল গান্ধীকে সেই সঙ্গে তুলনা করেন, এটা হাস্যাস্পদ হচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে নবীনবাবু, যে এই যে বিরোধী দলনেতার কথা আপনি বলছেন বা বালক বুদ্ধি আপনি বলছেন, সেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে বালক বুদ্ধি, এই ফ্রেজটা প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন। এখন রাহুল গান্ধীর সেই বক্তব্য, সেই প্রথম বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিনের যে বক্তব্য ওনার, সেই বক্তব্য নিয়ে আসলে সেটা কি রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়েছেন বলে আপনারা ভাবছেন, যে এই ধরনের বক্তব্য, এই ধরনের অ্যাটিটিউড, নাকি বক্তব্যগুলি যে ধরনের বক্তব্য এবং তার যে উপস্থাপনার ঢং, তাতে তার পলিটিক্যাল ডিএনএটা বোঝা যায়? আচ্ছা, না এই শক্তিটা কি বিরোধীদের সেই 235-এর আসন বলে কি এই শক্তিটা আপনি বলছেন, নাকি সেটা রাহুল গান্ধী বলে আপনি বলছেন? কংগ্রেস কিছুটা তো উজ্জীবিত হয়েছে। আমি গতদিনে আপনাদের এখানে বলেছিলাম, আইসিইউ থেকে বেরিয়ে এখন জেনারেল বেডে এসছে, ফলে তো উৎসাহটা বেড়ে গেছে, উৎসাহ বেড়ে গেছে। এবং এই উৎসাহে এখন জেনারেল বেডে আসার পরই কেউ যদি ছুটতে চায়, কোন রোগী যদি একদম বেরিয়ে দৌড়ে চলে যাবে, এরকম যদি অঘটন ঘটবে। এবং দেখুন না আগামী দিনে কি হয়। কংগ্রেসের ভেতর থেকে তো যখন উঠতে শুরু করেছে এই বক্তব্যগুলি, দেখুন আগামী দিনে কি হয়। এগুলিতে আমরা বলে কয়ে দিইনি, তো তা কংগ্রেসের ভেতর থেকে এই বিষয়গুলি উঠবে। আপনি বলছেন কংগ্রেসের ভেতর থেকে? হ্যাঁ, বলুন। এই যে কংগ্রেস নেতা, উনি যেইভাবে সভার ভেতর সমস্ত বিষয়ে প্রতিবাদ করতে পারেন, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতা কিংবা আমাদের সরকারের যে কার্যকলাপ, তার বিরোধিতা আপনি করুন, বিরোধিতা করবেন। তাতে যদি কোনো খামতি থাকে, তার সরকারে যারা থাকবে তার রেকটিফাই করার চেষ্টা করবে। এটাই গণতন্ত্রের বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেটা সেই জায়গায় আপনি করছেনটা কি, সেই বক্তব্যের ধরনটা দেখুন, কি ধরনের আলোচনা হচ্ছে। কোন পলিসি ম্যাটারে সেরকম আক্রমণ করছেন না, এবং মিথ্যা তথ্য দিচ্ছেন, অসত্য তথ্যগুলি দিচ্ছেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে এই সমস্ত অসত্য তথ্যগুলি দিচ্ছেন। কোনো দায়বদ্ধতা নেই। না, উনি অগ্নিবীর নিয়ে বলেছেন। অসত্য তথ্য কথা যখন আপনি বলছেন, তথ্য এখানে অগ্নিবীরের কথা উঠে আসে, এবং ব্যক্তিগত কটাক্ষ উনি করেছেন, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত কটাক্ষ করেছেন। আত্মার সঙ্গে মোদিজির আত্মার ডাইরেক্ট লিঙ্ক আছে বলে যেটা বলেছেন, যে বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল ইস্যুতে। এখন কথা হচ্ছে যে আপনি বলছেন যে কংগ্রেস থেকেও রাহুল গান্ধীর বক্তব্যকে বলা হচ্ছে যে এটা ধরনটা ঠিক নয়, আপনি কংগ্রেসের ভেতর থেকে কথা উঠে আসছে। কিন্তু কংগ্রেস থেকে তো এই ধরনের কথা বলা হচ্ছে, বা বিরোধীদের থেকে এই ধরনের কথা বলা হচ্ছে, যে রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে যে কথাটা বলেছেন, সেটাকে একটা জায়গা ধরে সেটাকে বিজেপি এটাকে প্রচারে নিয়ে যাচ্ছে। বলুন, এই যে জাস্টিফাই করার যে চেষ্টাটা, এটা কেন করতে হবে?
উনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হন এবং উনি যদি নিজেকে পরিপক্ক ভাবেন এবং উনার যদি যোগ্যতা থাকে, তার এই বক্তব্যকে জাস্টিফাই করার জন্য বাকিদের এত মাথার ঘাম কেন ফেলতে হবে? এমন কি প্রয়োজন ছিল কথাগুলি বলার? আমি কংগ্রেসের তো অ্যাডভাইজার হতে যাচ্ছি না বা তাদের মানে, কিন্তু দেশবাসীর জানার ব্যাপার রয়েছে যে কি কথা উনি বলেছেন এবং কথাটার ব্যাখ্যাটা কিভাবে হয়েছে। এই কথাটা ব্যাখ্যা এখন কেন বদল করতে হবে? উনি একটা দায়িত্বশীল পদে রয়েছেন, যদিও মানে এই দীর্ঘ সময় পর উনি একটা সাংবিধানিক পদে গেছেন। তো সাংবিধানিক পদে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শব্দ চয়নে সচেতন থাকা উচিত, কারণ আপনি সেখানে শপথ নিয়েছেন, হ্যাঁ, সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধান হাতে নিয়েছেন, যদিও পরে দেখেননি কোথায় কি আছে, হ্যাঁ, পড়ার ক্ষমতা আছে কিনা জানি না, হ্যাঁ, আর যে সমস্ত বলার ভঙ্গি তাতে তো বোঝা যায় মানটা। কংগ্রেসের অধিকাংশ অবস্থায়, কারণ যোগ্যরা যারা তারা কংগ্রেস থেকে দূরে দূরে সরে গেছেন, অনেকে নেই। আর এই যে সংবিধান হাতে নিয়ে শুধুমাত্র পারিবারিক কারণে বংশোদ্ভূত বলে আপনি ইয়ে করবেন, সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে, এইবার তো ভগবানের নামে বা আল্লাহর নামে বা যিশুর নামে শপথ নেননি উনি, তো মানে সংবিধানের নামে। সংবিধানটা কি আছে সেটাও দেখেননি, সংবিধানের যে এই পদের গরিমা আছে সেটা বোঝা প্রয়োজন আগে। এবং আমি কোনোদিন সংসদীয় রাজনীতি এখনো যাওয়ানোর সুযোগ হয়নি বা সেভাবে দেখিনি, কিন্তু পার্লামেন্টারি প্রসিডিংস আছে, আমাদের যারা বিধানসভায় যান তাদের কাছে বইগুলি দেওয়া হয়, কি আপনি বলতে পারেন, কি আপনি বলতে পারেন না, নিয়ম কানুনের আনপার্লামেন্টারি ওয়ার্ডস কোনগুলি আছে, সেগুলি আছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে আপনার এখন তো আপনাদের তরফ থেকে অভিযোগ যেহেতু করা হয়েছে, আমাদের তো আন্দোলন সেই নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমরা, পাশাপাশি অনেক বিষয়গুলি আছে সেগুলি আমরা প্রতিবাদ জানাচ্ছি। কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করছেন? আমরা আমাদের দাবি জানাবো, এখন আমরা আমাদের দাবি জানাবো। সংসদের ভেতরে এই সমস্ত বিষয় যে অধ্যক্ষ রয়েছেন তিনি দেখবেন, বা ওনার তরফ থেকে। আমরা একটু অন্য বিষয় তাহলে আসি এবার। এখন হচ্ছে দেশ হিতে, আমরা শুরুটাই আমি যেটা করছিলাম যে আমাদের এই সংসদ পার্লামেন্ট কেন হয়? আমাদের টাকায় হয়, মানুষের, সাধারণ মানুষের টাকায় এই সংসদ চলে। দেশ হিতে কোন কোন বিষয়গুলো আলোচনার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন, এবং যেসব আলোচনা হয়েছে তাতে কতটা দেশের বা দেশবাসীর লাভ হয়েছে বলে মনে করেন? আপনি ধরুন ওই দিনের কথা বলছেন, আজকের পর রাজ্যসভায় আজকে ডিসকাশন ছিল, সেটা পরে বলছি। আজকে লোকসভায় যে, গতকালকে যে লোকসভায় যে ডিসকাশনটা ছিল সেটা ছিল রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক ভাষণটা। তো রাষ্ট্রপতি যে বিষয়গুলি বলে গেছেন সেগুলিকে রেফারেন্স টেনে টেনে বলা উচিত ছিল। সেখানে বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল বিষয়টা নেই। বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল বিষয়ে উনি কদ্দূর বুঝেন, ঠিক আছে, ওনার হয়তো জ্ঞান বুদ্ধি এদিকে একটু বেশি থাকতে পারে, হ্যাঁ, তো ওনার আচরণের জন্য সেগুলি স্পষ্ট। আমি তো বলছি পলিটিক্যাল ডিএনএ, যাই হোক, উনি প্রমাণ করে দিয়েছেন এই সমস্ত বলে, মানুষের কাছে স্পষ্ট করছেন। এদের দ্বারা যদি কোনোদিন মানে এদের কাছে সরকার পরিচালনার দায়িত্ব যদি কোনোদিন আসে, মানুষের কি পরিমাণ ভোগান্তি হবে মানুষ আজ করতে পারবে। ভালোই এগুলি পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন। এবং এই রেফারেন্সের কথা বলা উচিত ছিল রাষ্ট্রপতির ভাষণ, দেশের সরকারের কাছে কি সামনে কি আছে, কি করা উচিত, কি করা হয়নি, কোথায় খামতি, সেই বিষয়গুলি বলা উচিত ছিল। এটা যদি বলা হতো, সরকারের সামনে খামতিগুলি আসতো। অসত্য তথ্য দেওয়ার কোনো বিষয় নেই, যে তথ্যগুলি আছে পূর্ণাঙ্গ তথ্য নেই, এমন না যে উনি তথ্য খুঁজে পাবেন না, নিশ্চয়ই পাবেন। উনি যেহেতু এরকম একটা দায়িত্বে রয়েছেন, আর রাজনীতিতে যারা আছেন তাদের সোর্স তো থাকেই, কোথায় কি হচ্ছে, তথ্যের কথায় আপনি বলছেন সঠিক তথ্য নিয়ে সেগুলি উপস্থাপন করার কথা আপনি বলেছেন, এবং অগ্নিবীরের কথায় আমাদের দেশের যিনি মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে শুধু সেটা না, অগ্নিবীর এবং এমএসপির লিগ্যাল গ্যারান্টি, লিগ্যাল ব্যাপারটা সেটা উনি পরে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত আক্রমণের কথা যখন এসছে, রাহুল গান্ধী যেমন করেছেন, আজ প্রধানমন্ত্রীকেও কিন্তু দেখা গেছে বালক বুদ্ধি, বা আজ নয় মঙ্গলবার দিন বালক বুদ্ধি, যখন উনি ওনার বক্তব্য রাখছিলেন, বালক বুদ্ধি বলুন বা পাশাপাশি
ফেল করাতে ওয়ার্ল্ড রেকর্ড বলুন, এসব ধরনের বক্তব্য উঠে এসেছিল প্রধানমন্ত্রীর কথাতে। এখন কি তাহলে সংসদে কি তাহলে ব্যক্তিগত আক্রমণ করেই সময় নষ্ট হবে বলে মনে করেন? এটা কি দেশের হিতের জন্য লাভ হচ্ছে? প্রধানমন্ত্রীর যে ভাষণটা ছিল সেটা হচ্ছে জবাবি ভাষণ। আপনি বিধানসভায় এগুলি হয়, বিধানসভা তো জবাবি ভাষণ দেন, লোকসভায় জবাবি ভাষণ। জবাবি ভাষণের জবাব দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে সমস্ত কথাগুলি বললেন তার জবাব যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনি ব্যর্থ। জবাব আপনাকে দিতে হবে। প্রধানমন্ত্রী যে জবাবগুলি দিয়েছেন সে পয়েন্ট ওয়াইজ দিয়েছেন। আচ্ছা, জবাবি ভাষণ। বিশেষজ্ঞরা মনে করছেন যে 10 বছর তো বিরোধী আসনের সংখ্যা কম ছিল, এখন বিরোধী আসনের সংখ্যা 235 প্লাস। তার জন্য বিরোধী দলনেতার এই ধরনের শক্তি বা এই ধরনের বক্তব্য রাখার, ভাষণ রাখার পাওয়ার এসছে, এবং সেটা আগামী 5 বছর এই ধরনের বক্তব্যই রাখা হবে মানুষের কাছে স্পষ্ট হবে। তবে এইটা দেখবেন আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলি একটু খতিয়ে দেখেন, এই রোলটা কিন্তু অন্যান্য যে সমস্ত কংগ্রেস ভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে মানে এই লেভেলে গিয়ে কথা বলার প্রবণতাটা কম। কারণ তাদের মধ্যে রাজনীতিতে অভিজ্ঞরা যারা আছেন বা সংসদীয় রাজনীতিতে যারা অভিজ্ঞ আছেন তারা আসছে, ফলে তাদের মধ্যে থেকে মানে সেটা বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আমরা বলছি এই বিষয়গুলি, কিন্তু তারাও মজা নিচ্ছেন। আপনি দেখেছেন রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছিলেন তখন অনেকেই হাসি ঠাট্টা করছিলেন। হ্যাঁ, যারা অন্যান্য যে সমস্ত তাদের জোট সঙ্গী যারা আছে তারা এনজয় করছিলেন বিষয়টা, যদিও বিষয়টা এনজয় করার না। এই বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এনজয় করার বিষয় না এটা। হ্যাঁ, এটা মানে সংসদের একটা গরিমা আছে এবং সংসদের মধ্যে দাঁড়িয়ে থেকে এইভাবে যে হাসির খোরাক হয়ে ওঠা, এগুলি মানে দৃষ্টিকটু। ভারতের মানে এটা এখন মানে সমগ্র বিশ্বে একটা ইয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে এখন বিরোধী দলনেতার যদি এই রূপ দেখা যায় তাহলে বিশ্বের দরবারে ভারতের জন্য এটা খুব একটা ভালো ইঙ্গিত না থাকবে না। বিরোধী দলের নেতা এরকম একটা লোক যার এই মানে পূর্ববর্তী যে সমস্ত বিরোধী দলের নেতারা ছিলেন তাদের সঙ্গে যদি আপনি তুলনা করেন, এখনকার বিরোধী দলের নেতা এর কি মানে তাহলে অবস্থা এখন সেটা নবেন্দুবাবু বিরোধী দলনেতাকে কতটা সংসদের ভেতরে এবং দেশের মানুষ কতটা গ্রহণ করছে সেটা তো আসলে সময় বলবে। কিন্তু রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে আপনারা এতটা প্রাধান্য দেওয়ার কারণ কি? যারা যেটা অনেকেই মনে করছেন, বিশেষ করে বিরোধীরা মনে করছেন যে বিজেপি ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে। আসলে কি ব্যাপারটা এই যে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বলে রাহুল গান্ধীর প্রত্যেকটা ব্যাপার বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? রাহুল গান্ধী না, বিষয়টা হচ্ছে বিরোধী দলনেতা। আচ্ছা, বিষয়টা বিরোধী দলনেতা। এখন ওই পদে যেই থাকুক তাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতেই হবে। সেটা যেহেতু সাংবিধানিক পদ, ফলে এই পদে যিনি থাকেন ফলে গুরুত্বটা দিতেই হবে। রাহুল গান্ধী ব্যক্তি কি বা রাজনৈতিক নেতা হিসাবে যে ওনার অবস্থান কি, ওনার যোগ্যতা মেধা, এইসব তো মানে স্পষ্ট। নির্বাচনে জেতা এক জিনিস, নানা কারণে হয়তো কংগ্রেসের পূর্বের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা মানে এই না যে ওনার মানে ইয়েটা বৃদ্ধি পেয়েছে। নানা কারণ থাকতে পারে এর পেছনে, যে ওদের ঠিক আগামী দিনে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কতটুকু হয় বা কি হয়, এবং সংসদের ভেতরে রাহুল গান্ধী যা বলছেন তা দেশবাসীর কাছে কতটা গ্রহণযোগ্য হয় সেটা অবশ্যই সময় বলবে। তবে আমরা একটু আসি, সংসদ থেকে বেরিয়ে এসে আমরা একটু রাজ্যের দিকে যদি চোখ রাখেন বন্ধু। আচ্ছা, আপনাকে পেয়েছি আমরা সঙ্গে, সময় খুব বেশি থাকে না। আসলে রাজ্যে যে এই রেকর্ড জয়, এই জয়ের পেছনে আমি আপনাকে আগেও প্রশ্ন করেছিলাম, এই কৃতিত্ব কার? আপনাদের নিশ্চয়ই পর্যালোচনা হয়েছে, এবং এত বড় জয় রাজ্যবাসী উপহার দিল বিজেপিকে। এখন রাজ্যবাসীর তো উপহার প্রাপ্য, রাজ্যবাসী কি উপহার পাচ্ছে এবং এই জয়ের কৃতিত্ব কার? না, এই কৃতিত্ব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কার্যকর্তার এই কৃতিত্ব রয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার সেক্ষেত্রে। এবং এই কার্যকর্তাদের পরিচালনার জন্য যারা দায়িত্বে ছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রদেশের সভাপতি,
সর্বোপরি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রের প্রার্থী ছিলেন, সবার একটা ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকা আছে। তারা তো পরিচালনা করেছেন, তারা পাশাপাশি নির্বাচন যারা পরিচালনা করেছেন, পরিচালনাকারী একটা টিম ছিল, প্রত্যেকটা কার্যকর্তার একটা ভূমিকা ছিল। এবং এবার আপনারা দেখেছেন প্রত্যেকটা কার্যকর্তা যেভাবে কাজ করেছেন, কারণ বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে অনেক জায়গায় আমাদের খামতি ছিল, সেই সমস্ত খামতিগুলি আমরা কোথায় কোথায় হয়েছে সেগুলি আমরা পর্যালোচনা করেছি, এবং পর্যালোচনার পর আমরা সেই খামতিগুলি দূর করে আমরা আমাদের কাজ করেছি। ফলাফল ভালো হয়েছে, ভালো ফলাফল হয়েছে। তবে মানে আমরা এই কথা বলতে পারি যে আমাদের কার্যকর্তারা, বা আমরা এই বার্তাও দিয়েছি, কোথাও দেখবেন আমাদের এই যে বিজয় উৎসব এই নিয়ে কোথাও খুব বেশি বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি নেই। আমরা এই কথাটা বলেছি যে এতে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই, এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ সমাজ জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করছি। নির্বাচন আমাদের মূল লক্ষ্য নয়। এই প্রত্যেকটা কার্যকর্তাকে এই সমস্ত বার্তা দেওয়া হচ্ছে, নির্বাচন আমাদের মূল লক্ষ্য নয়, নির্বাচনের অংশ বিশেষ মাত্র। সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যারা কার্যকর্তারা ভূমিকা, প্রত্যেকটা কার্যকর্তার ভূমিকা নিতে হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বুঝেছি যে আরো কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে এখনো যে আমরা তো এটা 70% উপর আমরা ভোট পেয়েছি, কিন্তু তারপরে আরো কিছু মানুষ আছেন যারা আমাদের সঙ্গে জুড়েননি এখনো, যারা বিরোধীদের ভোট দিয়েছেন বা ভোট দানে বিরত থেকেছেন, যদিও আমাদের ভালো সংখ্যায় ভোট পড়েছে, তারপরেও আছে যারা ভোট দেননি, বা ধরুন বিভিন্নভাবে তারা অন্যান্য ক্ষেত্রে অন্যান্যভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আসেনি। আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, তাদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে, কাউকে বিচ্ছিন্ন রাখা যাবে না, এবং আমাদের সঙ্গে যুক্ত করা, আমাদের আদর্শে তাদেরকে অনুপ্রাণিত করা, সেই কথাগুলি আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে এই বার্তা দেওয়া হচ্ছে। এবং এই কার্যকর্তাদের কাজের জন্যই আপনাদের এই ধরনের ফলাফল। এবং ভারতীয় জনতা পার্টি কখনোই আনন্দে আত্মহারা হয় না, আর নির্বাচনী কোনো ক্ষেত্রে যদি খারাপ ফলাফল হয় তাতে বিমর্ষ হয়ে পারে না যারা আদর্শ বুঝেই কাজটা করেন। না, এই রাজ্যে তো বিমর্ষ হওয়ার কারণ তো নেই। কেন এবার লোকসভা নির্বাচনে কোনো ক্ষেত্রে রেকর্ড ভোটে রাজ্যের না, শুধু রাজ্যের না, রাজ্যের বাইরেও সর্বত্র। এটা আপনার দলের ভেতরের ব্যাপার। কার্যকর্তারা, আপনাদের কার্যকর্তাদের আপনারা কি ধরনের অনুশাসনে রাখছেন বা কি ধরনের আপনারা নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যবাসী আপনাদের এত ভোটে জয়ী করেছে, রাজ্যবাসী 6,11,000 ভোটে পশ্চিম ত্রিপুরা আসনে এবং 4,86,000 উপরের ভোটে পূর্ব ত্রিপুরা আসনে আপনাদের জয়ী করেছে। রাজ্যবাসী নিশ্চয়ই কিছু তো প্রাপ্তি হওয়া উচিত, প্রত্যাশা তো থাকবে। তৃতীয় এনডিএ সরকারের কাছে রাজ্য সরকারের প্রচুর প্রত্যাশা রয়েছে, তো সেই প্রত্যাশার ঝুলিতে, উপহারের ঝুলিতে কিছু আসছে কিনা, কোনো কিছু আপনাদের কাছে খবর আছে? প্রত্যাশা যেমন মানুষের আছে, অভিজ্ঞতাও আছে। এই রাজ্যের মানুষ কি পেয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। এই রাজ্যে রেল কবে এসছে, আগরতলা শহরে কবে রেল এসছে, এবং এই রেলপথ সম্প্রসারণের পর থেকে এখন পর্যন্ত শুধু রেলপথে অগ্রগতি কি কি হয়েছে তা মানুষের চোখে পড়ে, বলতে হয় না। না না, আমি শেষ করছি। শুধু মানে রেল নয়, রেলের ক্ষেত্রে বলছি এই কারণে, প্রথমে আমি কথাটা বললাম যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। রেলের পর জাতীয় সড়ক বলবেন, জাতীয় সড়ক, কিন্তু গলির রাস্তার জন্য তো আজও কিন্তু অবরোধ হচ্ছে, প্রত্যেক দিন রাস্তা অবরোধ হচ্ছে, আমরা প্রত্যেক দিন রাস্তা অবরোধের চিত্র উঠে আসে। না, সেগুলোকে স্থানীয়ভাবে হবেই, হোক। যদি কোথায় খামতি থাকে স্থানীয় প্রশাসন থেকে। লোকসভা নির্বাচন বয়কট হয়েছে রাস্তার জন্য, পানীয় জলের জন্য, ঠিক আছে, এই সমস্ত ঘটনা যেরকম ঘটেছে, পাশাপাশি মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এমন তো ঘটনা আছে। এগুলি বিচ্ছিন্ন ঘটনা, তবে বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা বিষয়টাকে খাটো করে দেখছি না, এবং যে সমস্ত জায়গায় এই ধরনের প্রশাসনিক ক্ষেত্রেও খামতি রয়েছে, আমরা সেই খামতিগুলি দূর করানোর চেষ্টা আমরা করব, এবং আমরা
ইতিমধ্যেই প্রশাসন থেকে সেই সমস্ত বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের মানে প্রশাসন থেকে, আমি তো আর প্রশাসনের লোক নই, কিন্তু আমাদের কার্যকর্তারা যারা এখানে আছেন তারা আমাদের যে সমস্ত বার্তা পাঠান সেই সমস্ত জায়গায়, শুধু যেখানে পথবরোধ হয়েছে সেখানে না, সর্বত্র কোথাও স্থানীয়ভাবে কোথাও খামতি থাকলে প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার যদি ব্যবস্থা প্রয়োজন পড়ে সেগুলি করতে হয়। আমি এই জায়গায় একটা বলছি, এই যে মানুষ আন্দোলন করতে পারে, মানুষ বেরিয়ে আসতে পারে, মানুষ তাদের অভিযোগ জানাতে পারে, সেটাই এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এই রাজ্যে সুঠাম আছে বলে প্রমাণ করে। আচ্ছা, আপনি বাম জামানার কথা চিন্তা করুন তো, বাম জামানায় আন্দোলনটা কে করতো? শাসক দলই করতে হবে, অন্য কেউ করার তো মানে বিপদ। ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন করে পুনরায় ঘরে ফিরে যাওয়া অনিশ্চিত ছিল। আপনি ইতিহাস দেখুন, মানে আছে তো এগুলি ঘটনা, চিহ্নিত করে নেওয়া হতো এরা হ্যাঁ, এরপরে এরা শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত হতো, হ্যাঁ, শ্রেণীশত্রু হিসাবে চিহ্নিত হতো। এখন শ্রেণীশত্রু হিসেবে চিহ্নিত হয় না, শ্রেণীশত্রু হিসেবে চিহ্নিত না, তাদের সঙ্গে আলাপ আলোচনা, কোথাও খামতি থাকলে সেই খামতি পূরণের চেষ্টা হয়। হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ কেউ এই সমস্ত কাজ করলে ঠিক আছে, আমরা বুঝে নেই, আমাদের কার্যকর্তারাও সেখানে আছেন, তারাও খবর বার্তা দেন প্রকৃত অর্থেই কি কোথাও খামতি আছে কিনা। যদি খামতি থাকে প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং সেইভাবে কাজও হচ্ছে। আপনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করলে আপনারা করতে দেন না, মানে বুঝে নেন বলতে মানে করতে দেন না। কারণ এখানে আমি বলছি, এখানে আপনাদের বিরুদ্ধে তো এই অভিযোগও আসে, বিরোধী দলরা যারা আসেন ওনারা বলেন যে ওনারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিও করতে পারেন না। ধরুন গ্রাম পাহাড়ে প্রত্যন্ত এলাকায় যখন কোনো কর্মসূচি করতে যান, আপনি বলছেন যে চিহ্নিতকরণ, শ্রেণী শত্রু হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো। অতীতেও যেটা হতো, আজও কিন্তু তার অভিযোগ আছে। আজও কিন্তু বলা হয় যে কারোর বাড়িতে যদি বিরোধী নেতৃত্বরা যান, তার বিভিন্ন সম্পদ নষ্ট করা হয়, তার পুকুরে হয়তো বিষ দিয়ে দেওয়া হয়, তার জমি নষ্ট করা হয়, তার রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়, এই ধরনের, বা সে যদি কোনো মিছিল মিটিং করে বা প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণ করে, এই ধরনের অভিযোগ উঠে আসে বিরোধীদের থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই মুহূর্তে সরকারে রয়েছেন এবং রাজ্যবাসীর সুখ স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আপনাদের। তার জন্য গণতন্ত্র বা গণতান্ত্রিক যে পদ্ধতি মেনে কেউ প্রতিবাদ করছে তাকে আপনি বলছেন যে গণতান্ত্রিক অধিকার, তার মানে গণতন্ত্র আছে দেশে বা রাজ্যে। কিন্তু এই অভিযোগগুলো কেন আসবে? আপনাদের তো এই যে পানীয় জলের জন্য আমরা অনেক দেখেছি এবং প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ার কথা, তাহলে কি এই যে জল জীবন মিশন, এবং তাহলে কি কোনোভাবে রাজ্যে কি কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ছে, যার জন্য মানুষ জল না পেয়ে রাস্তায় নেমে আসছে? প্রশ্নটা সেই জায়গায় নবেন্দ্রবাবু। আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করছি আপনার যে বক্তব্য ছিল সেখান থেকে, আমি শেষ থেকে আমি শুরু করি। আপনি বলছেন সাধারণ মানুষ রাস্তায় করতে পারে, জলের দাবি করতে পারে, তার মানে কি রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি আছে? প্রশ্নটা এখানে বিরোধীরা করতে পারে না কেন? তাহলে আপনি করছেন করতে দিচ্ছে না, সাধারণ মানুষ করতে পারে, বিরোধী দল করতে পারে না, তার মানেটা কি? তাহলে ওই জনগণ তার সঙ্গে নেই, তার সঙ্গে নেই, এটাই তো প্রমাণ করে। তার সঙ্গে থাকলে তো সে আন্দোলন করতে পারতো, তাকে বাধা দেওয়া হয়, কার্যক্রম করতে বাধা দেওয়া হয়। সাধারণ মানুষ কার্যক্রম করতে পারে, এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে, আর তারা করতে পারে না। তারা জানে এদের দ্বারা কি হয়েছে অতীতে। গ্রামে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কমিউনিস্ট পার্টি, কারণ গ্রামকে যেভাবে শোষণ করেছে এরা। কি বলতো জানেন? আগে মানে আমি তো সাংবাদিকতা করতাম, রেগা হচ্ছে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, এই ছিল থিওরি। তার জন্য রেগার কাজ বন্ধ। এখন রেগার কাজ করেই তো না, এখন করতেই চায় না, তাদের হাতে কাজ আছে। আচ্ছা, রেগার কর্মচারীরা মাঠে নেমে আছে, আপনারা বলছেন যে রেগার কাজ করতে চায় না? না, রেগার ক্লেব বন্ধ, রেগা বন্ধ। না, আপনি হিসাব নিয়ে দেখুন না, কজন রেগার কাজ করতে চাইছে, রেগার কাজটা কতজন করতে চাইছে। ঠিক আছে, রেগার টাকা এখন কেন্দ্রীয় সরকার থেকে এই টাকা আসে, ডাইরেক্ট মানে আসে, ডিবিটি হয়, এবং সেই ক্ষেত্রে হিসাব নিকাশ করে কোনো কোনো সময় হয়তো দেরিতে আসে। রেগার আবেদন কজন? রেগার যারা কার্ড আছে তারা তো অনেকে কাজ করতে চাইছে না কাজটা করতে, কারণ তার কাছে বেটার অপশন আছে। আমরাও সেটাই চাই,
রেগার কাজ দিয়ে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড যদি মানে রেগা হয়, তাহলে মানে কি সরকার ব্যর্থ? সেটাই তো প্রমাণ করে ইয়েটা, সরকার ব্যর্থ, তো উন্নয়নে ব্যর্থ। এখন 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 এটার পেছনে কারণ আছে। কৃষির ব্যাপক উন্নতি হয়েছে। স্বসহায়ক দল আর কৃষি শুধু, আরে কৃষিকে আপনি অবহেলার দৃষ্টিতে দেখতে পারেন না। আচ্ছা, কৃষিকে কোনোভাবেই অবহেলার দৃষ্টিতে দেখতে পারেন না। আজকে সারা বিশ্বে, শুধু মানে আমি আমার দেশের কথা বলছি না, আমার দেশে তো অবশ্যই দেশের অর্থনীতির মেরুদণ্ডই হচ্ছে গ্রামীণ অর্থনীতি এবং কৃষি। এই দেশের গ্রামকে বাদ দিয়ে উন্নয়ন হবে না। শুধু আমি মানে আমাদের দেশের কথা বলছি না, সমগ্র বিশ্বে আপনি যদি যে কোনো ইকোনমিস্টদের সঙ্গে কথা বলুন, আজকের দুনিয়ায় ফুড প্রসেসিং, প্রসেস ফুড, এইগুলি হচ্ছে সবচেয়ে বড় মানে ব্যবসা, মানে ছোট থেকে বড় ব্যবসা সবগুলোকে থেকে এইগুলিতে হচ্ছে অর্থনীতি টিকে থাকে। আমরা বিভিন্ন দেশ, আজকে যে সমস্ত উন্নত দেশগুলি যারা করোনায় বিপর্যস্ত হয়েছে, বিপর্যস্ত হওয়ার কারণটা কি? তারা আমদানিটা বেশি করত এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলি ছিল, সংক্ষেপে আমি এই সমস্ত বিষয়গুলি বলছি, বিস্তারিত আলোচনায় যাওয়ার ইয়ে নেই। কিন্তু আপনি এই যে আমদানি করত, আমদানি করার ফলে কি হয়েছে? তাদের নিজস্ব উৎপাদন নেই, ফলে তারা দুর্বল হয়ে পড়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। আচ্ছা, আমাদের গ্রামীণ অর্থনীতি মজবুত সমগ্র দেশের, কারণ আমরা কৃষি নির্ভর, কৃষি উৎপাদন হয় আমাদের এখানে, কৃষিকে ভিত্তি করে শিল্প গড়ে ওঠে। ফলে আমাদের কৃষি নিয়ে আপনি এভাবে বলছেন, কিন্তু কৃষকরা কিন্তু মুখ ফিরিয়ে নিল বিজেপি থেকে। আপনি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সব জায়গায় সেটাতে যাচ্ছি, সেটাতে যাচ্ছি। আপনার আগের ইস্যুটা শেষ হয়নি, কিন্তু এরপরে ইস্যুটা আছে। আপনি ওই সময় ওই কথা যদি না বলি, আপনি ওইখানে খামতি থেকে যায়, সেগুলি আমি শেষ করি। তাহলে ত্রিপুরার গ্রামীণ যে অর্থনীতি, তাকে চাঙ্গা করতে গেলে কৃষিকে গুরুত্ব দিতেই হবে, এবং আমরা কৃষিকে গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, ফলে চাষযোগ্য জমির ক্ষেত্রে বেড়েছে। এখন এগুলি যারা ওই কৃষি সভার ওই চৌমাথায় দাঁড়িয়ে ৫-৭ জন লোক নিয়ে, আগে তো বিশাল সংখ্যক লোক কৃষকদের নিয়ে আপনাদের অনেক রকম প্রতিশ্রুতি রয়েছে, যারা কৃষকরা যে নানা সুযোগ সুবিধা পাচ্ছেন না, তার অভিযোগও কিন্তু উঠে আসে। অভিযোগ করাই যায়। আপনি প্রকৃত কৃষক যারা, তাদের জিজ্ঞাসা করুন না। ভোটগুলি আমাদের এমনি এমনি আসেনি। আপনার এই বিধানসভার ভেতরে এবং বাইরে, হ্যাঁ, এমএসপির জন্য এই যে আমাদের রাজ্যে বিধানসভার ভেতরে এবং বাইরে কতবার আওয়াজ উঠেছে, এবং তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী কি বলতেন? কেন্দ্র দেয় না, কেন্দ্র নেবে না, ছোট রাজ্য, এগুলি বলতেন। রেকর্ডেড, এগুলি বিধানসভার তো রেকর্ড দিয়েছে। তো আমাদের সরকার আসার পরে এগুলি শুরু হয়েছে, কৃষক উপকৃত হয়নি। এখন কি হচ্ছে? এখন আমরা যে ধার্য করেছি তাতে আমাদের দিচ্ছে, কৃষকরা যদি, ফলে আমাদের এই ধার্য দামের চাইতে বেশি দেওয়ার জন্য অনেকে তৈরি আছে, তাদের কাছেও বিক্রি হচ্ছে, কৃষকরা লাভবান আছে। আমরা নির্দিষ্ট দামে নিচ্ছি, বাইরের লোক এসে যদি বেশি দামে নেয়, তাদের উপকৃত কে হবে? কৃষকরা উপকৃত হবে। এর কারণটা কি? কৃষকরা বোঝে না, তারা তো বোকা নয়। এখন অনেক কৃষক আছে যারা উচ্চশিক্ষিত, মাঠে লাঙ্গল চালায়, লাঙ্গল তো নেই এখন, কিন্তু ট্রাক্টর চালায়। ফলে কি হয়েছে? কৃষকরা উপকৃত হচ্ছে, তাদের এটা বুঝে, কৃষকদের কাছে সহায়তাগুলি আসছে, তা তারা বুঝতে পারছে না। এমনটা না, এই রাজ্যে এর প্রতিফলন তারা দেখতে পাচ্ছেন। এই সরকার আসার পর কি পরিবর্তন হয়েছে? আগে কৃষকদের অবস্থা কি ছিল, এখন চাষযোগ্য জমি সেটা কৃষকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ আমরা দুপক্ষের কথাই শুনি। ভালো কি খারাপ তার প্রমাণ ভোটে হয়ে গেছে। আচ্ছা, ভোটের ইয়েতে হয়ে গেছে। কৃষি প্রধান এলাকায়, গ্রামীণ এলাকায় ভারতীয় জনতা পার্টির ভোটের আর কি না, বিজেপি তো 59টি আসনে লিড নিয়েছে লোকসভা নির্বাচন, তাহলে সব ঠিক। শুধু একমাত্র কৈলাসহর বাদ দিলে সেই জায়গায় সব জায়গায় মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপিকে লিড দিয়েছে। এখন সে জায়গায় প্রশ্ন যে বিজেপিকে এইভাবে রেকর্ড ভোটে জয়ী করানোর পর মানুষকে কেন রাস্তায় নেমে আসতে হয়, সেটাই আমার প্রশ্ন ছিল। এখন বিরোধীরা অভিযোগ করছে শিক্ষা, স্বাস্থ্য, এসএফআই 4 তারিখ
ধর্মঘটের ডাক দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান করেছে। আরে এসএফআই এর কথা বলছেন, এসএফআই এটা তো ক্যালেন্ডার প্রোগ্রাম, এগুলি করতে হবে। ক্যালেন্ডার প্রোগ্রাম, শিক্ষা ব্যবস্থা, বিদ্যাজ্যোতি বলুন বা নিট কেলেঙ্কারি বলুন, যেহেতু নিট নিয়ে আমরা আলোচনা করছি না আপনার সাথে, এটা এই মুহূর্তে এটা গোটা দেশের ব্যাপার, দেশের দুর্নীতি, এবং নিট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। রাজ্যে 511টি স্কুল 3টি জেলায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। এখন সেটা আরও যদি 5টা জেলা মেলায় তাহলে বলা হচ্ছে 1,500 থেকে 2,000 স্কুল বন্ধ হতে পারে। শিক্ষক মহল, ছাত্র মহল, অভিভাবক মহল উদ্বিগ্ন। ব্যাপারটা সত্যি কিনা, যদি বন্ধ হয়ে থাকে তাহলে কেন বন্ধ হচ্ছে? এই সরকারি সিদ্ধান্ত, এই সমস্ত ব্যাপারে কি নেবে আমি জানি না, তবে এরকম অনেক বিদ্যালয় আছে যেখানে 4 জন শিক্ষক আছেন, 1 জন ছাত্রছাত্রী নেই। আচ্ছা, এমন স্কুল আছে, তো আপনি রাখবেন কেন? ছাত্রছাত্রী নেই কেন সেখানে? আরে বেটার অনার স্কুলগুলি আছে, সেখানে যাচ্ছে। এত সংখ্যক স্কুল করার মানে আপনি কি মানে সরকারি, কেন্দ্রীয় সরকারের অর্থগুলি ব্যয় করার জন্য বিল্ডিং বানিয়ে রেখেছেন, স্কুল খুলে দিয়েছেন, ছাত্রই সেখানে নেই। আরে ছাত্র এরকম তো না যে বলে এই এলাকায় আর স্কুল নেই, স্কুলে যাচ্ছে, অন্য তো স্কুলে যাচ্ছে না। এখন বলা হচ্ছে যে 1 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল থাকতে হবে, 3 কিলোমিটারের মধ্যে সিনিয়র বেসিক স্কুল এবং 5 কিলোমিটারের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল থাকতে হবে। তার জন্য একজনও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হন। প্রাইমারি স্কুল 1 কিলোমিটারের মধ্যে একটি থাকতে হবে। আপনি 4টে থাকলে কি করবেন? আচ্ছা, জবাবটা আপনি বলুন না। আচ্ছা, আপনার 4টে আছে, 3টে তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি অপ্রয়োজনীয় ভাবে সেখানে শিক্ষকও শুধু তার কোনো কাজ হাতে আসছে না, এবং আপনার যে সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অপব্যয় হচ্ছে। আপনি এটা যদি ওই এলাকায় একটা ভালো স্কুল থাকে, যেমন আজকে একজন মানে উনি হেডমাস্টার মশাই ছিলেন এবং এখন উনি মানে দপ্তরে কাজ করছেন, আমাকে একটা এলাকার কথা বললেন যেখানে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে। হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যেই আরেকটা পাশে এই চত্বরে এই আবার আরেকটা আলাদা স্কুল ছিল। আচ্ছা, তো ওই স্কুলটা রাখার মানে কি? ওই স্কুলে তো মানে 8-10 জন ছাত্রছাত্রী আছে, তাদেরকে এই প্রাথমিক বিদ্যালয়ে সারার পর এখানে আসতে হবে, এই স্কুলে তো ওরা যদি এখানে এখনই ভর্তি হয়ে যায় তাতে অসুবিধা কি? ওখানে টিচার যারা আছেন তারাও এখানে এসে শিক্ষা দিতে পারে। আশপাশে আরো কয়েকটা বিদ্যালয় আছে, তাদের সবারই ইচ্ছা থাকে এই বড় স্কুলটাতে পড়ার। আচ্ছা, তাহলে আপনারা বলছেন যে সেই 1 কিলোমিটারের মধ্যে রেঞ্জের মধ্যে যে এক্সট্রা স্কুলগুলো আছে সেগুলোকে বন্ধ করা হচ্ছে। আমি বলছি যেখানে প্রয়োজনের ভিত্তিতে বিদ্যালয় থাকবে, প্রয়োজনের উপযোগী করে শিক্ষক থাকবে, ছাত্র শিক্ষকের যে অনুপাত সেই অনুপাতটা রাখতে হবে, এবং উপযুক্ত পরিকাঠামো থাকতে হবে, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এর ফল ভালো হবে। বিদ্যাজ্যোতি নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি বিদ্যাজ্যোতি নিয়ে এটা প্রাথমিক স্তর, তো বিদ্যাজ্যোতি নিয়ে কোথায় কি খামতি হয়েছে, কোথায় কি ব্যবস্থা আছে সেগুলি দেখা হচ্ছে, সরকার দেখছে। মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে মিটিং হয়েছে এবং সেখানে হয়েছে, এবং তারা আমার মনে হয় তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন। পার্টির তরফ থেকে আমি এই কথা বলতে পারি, বিদ্যাজ্যোতি করার পেছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনার পেছনে এই মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিছু প্রাথমিকভাবে হয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সেই প্রতিবন্ধকগুলি দূর করে এর যে সুফল, সেই সুফল রাজ্যের ছাত্রছাত্রী যদি নিতে পারেন, এবং সর্বভারতীয় স্তরে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছেন তারা যাতে সেইভাবে লড়াইটা করতে পারে, সেটা আপনাদের প্রথম থেকে সেই উদ্দেশ্যই ছিল। কিন্তু যারা এবছর যাদের পরীক্ষা খারাপ হলো, রেজাল্ট খারাপ হলো, তারা তো আর মাধ্যমিক পরীক্ষা দেবে না, তারা একবারই দেবে। যারা হয়তো উত্তীর্ণ হতে পারেনি তারা আবার পরের বছর পরীক্ষায় বসবে, কিন্তু যারা কম নম্বর পেয়ে পাশ করে গেল তাদের জীবনে আর মাধ্যমিক পরীক্ষা আসবে না। 1, 2, 21 জন রিভিউ করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিকে 21 জন রিভিউতে পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিকে একজনও রিভিউতে পাশ করেনি। তাহলে রিভিউতে 21 জন পাশ করে, এই গাফিলতির কারণে যদি রিভিউ না করা হতো তাহলে 21 জন হয়তো ফেল করতো। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদের জবাব দেবে, এটা তো আমাদের পার্টির আপনার প্রতিক্রিয়া। আপনি যেহেতু আমরা শিক্ষা নিয়ে কথা বলছিলাম, আপনাদের একটা প্রতিক্রিয়া তো নিশ্চয়ই আছে, একটা দায়িত্ব তো নিশ্চয়ই আপনাদেরও আছে শিক্ষা। নিশ্চয়ই।
এখন মধ্যশিক্ষা পর্ষদ সেই সমস্ত বিষয়ে বিবেচনা করবে, তাদের যদি খামতি থাকে তাদের সাথেগুলো তারা দূর করার চেষ্টা করবে। কোনোভাবেই যদি কোনো জায়গায় খামতি থাকে সেগুলিকে আমরা সমর্থন করি না। ওকে, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। 2023 নির্বাচন, মেরুকরণে ভোট হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এবং বিভিন্ন পর্যালোচনায় সেটাই বেরিয়ে এসেছে। এখন তারপর লোকসভা নির্বাচন, তিপ্রামথা মিশে গেছে বিজেপির সঙ্গে, জোট করেছে, মিশে করে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপির দুজন প্রার্থী, একজন মথা সুপ্রিমোর বোন এবং এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে তিপ্রামথার আলাদা করে প্রার্থী দেবার যে তোড়জোড় বা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি বিজেপির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করার জন্য, নাকি এটা অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে সেই 2023 বিধানসভা নির্বাচনের মতো ভোট ভাগাভাগির জন্যই এটা করা হচ্ছে? প্রথমত কথা হলো, আপনি মিশে গেছে যে শব্দটা বলেছেন, এটা না, মিশে গেছে বলে জোট করেছে, জোট হয়েছে, জোট করেছে, মিশে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ভারতীয় জনতা পার্টি তার একটা নির্দিষ্ট আদর্শ আছে, একটা দর্শন আছে তার কাছে, সেই দর্শনের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতিটা করে। এক্ষেত্রে মথার নিজস্ব রাজনৈতিক দর্শন আছে কিনা আমি জানি না, কিন্তু তারা একটা পৃথক রাজনৈতিক দল, তারা তাদের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা কাজ করে। কিছু কিছু বিষয়কে সামনে রেখে আমাদের সঙ্গে জোট হয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় কোনো জোট ছিল না, পরবর্তী সময় জোট হয়েছে, সেগুলিতে আপনারা সবাই জানেন। লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত তারা আমাদের জোট সঙ্গী, মন্ত্রিসভায় আছে। আগামী দিনের কথা আমি জানি না। হ্যাঁ, আগামী দিনের কথা সেই জায়গায় জোট সঙ্গী থেকে জোট সঙ্গী থেকে পঞ্চায়েত নির্বাচনে কেন আলাদা প্রক্রিয়া, বলতে দিন না। আগামী দিন কোন নির্বাচনে তারা আমাদের সঙ্গে থাকবেন কি থাকবেন না সেটা আমি এখনই বলতে পারছি না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিক যে কার্যক্রম সেগুলি শুরু হয়েছে, সাংগঠনিকভাবে নিত্যদিনই চলে। তার মধ্যেও এখন নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কাজ করছি। এখন পর্যন্ত জোট নিয়ে কোনো চর্চা পার্টিতে হয়েছে বলে আমার জানা নেই। এগুলির সময় আছে, সময় এলে জোট কারোর সঙ্গে করা হবে কি হবে না, ভারতীয় সেই রাজ্যে এই উদাহরণ আগেও আছে। 2019 লোকসভা নির্বাচন আমরা আইপিএফটি কে দেখেছি আলাদা করে লড়াই করতে। পৃথক রাজনৈতিক দল, একটা পৃথক রাজনৈতিক দল কিছু ইস্যুকে সামনে রেখে তারা আমাদের সঙ্গে এসছে। আবার যেহেতু পৃথক রাজনৈতিক দল, তারা পৃথকভাবে নির্বাচন লড়তেই পারে। যে সবসময় তারা আমাদের সঙ্গে থাকবে এমনটা কোনো কারণই নেই। পৃথকভাবে রাজনৈতিক লড়াই করতেও পারে, নাও করতে পারে। আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের যেখানে স্বার্থের সংঘাত হবে সেখানে ওনারা আলাদা হবে না। না, আমাদের সঙ্গে বোঝাপড়া তাদের যদি হয়, তাদের যদি মনে হয় ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা, বা আমাদেরও যদি মনে হয় তাদেরকে সঙ্গে নিয়ে চলা উচিত, আমরা চলবো বা তারা চলবে আমাদের সঙ্গে। কিন্তু আমি তো প্রথমেই বলে দিলাম, আমাদের পৃথক রাজনৈতিক দর্শন আছে, এটা একটা তাদের কি আছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য সেগুলি আলাদা। ফলে আমাদের কি হয়েছে, আমাদের যে একটা এই জনজাতীয় অংশের মানুষের উন্নয়নের স্বার্থে, সেগুলি আপনারা জানেন, উন্নয়নের স্বার্থে এবং মানে এই অঞ্চলের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের স্বার্থে, তাদের কৃষি সংস্কৃতির স্বার্থে আমরা আমাদের জোট তৈরি হয়েছে। এখন ত্রিদলীয় জোট, তো এই জোট হয়েছে, কাজ চলছে। এখন এই ক্ষেত্রে মানে সবসময় যে তারা ভারতীয় জনতা পার্টির সুরে কথা বলবে, যেটা আপনি বলছিলেন মিশে গেছে, ওই রকমটা ভাবার কোনো কারণ নেই। যে ওরা আমাদের সবসময় ভারতীয় জনতা পার্টির সুরে সুর মিলিয়ে কথা বলবে। আচ্ছা, মানে তাহলে জোটে থেকে শরিকরা সবসময় তাহলে কি চাপে রাখবে বিজেপিকে? তাহলে কারণ আলাদা যদি কর্মকাণ্ড হয় এবং তাহলে চাপেই রাখা হচ্ছে, তাহলে চাপে রাখার কোনো বোঝাপড়া, তাহলে সেখানে বোঝাপড়া আর চাপে রাখা পৃথক জিনিস। চাপ নেওয়ার মতো কিনা আমরা, হ্যাঁ, চাপ আমরা নেওয়ার মতো কিনা বা তাদের তরফ থেকে কি আছে সেটা মানে এখান থেকে এইভাবে বলা যায় না।
চাপ কেন নেব? আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, চাপ নেওয়ার কি আছে? আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করব, সাংগঠনিক কাজ। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা কাজ করবেন। জোট যখন হবার তখন হবে, জোট না হলে না হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করছেন, বিজেপি কি তাহলে পঞ্চায়েত ভোটে একা লড়াই করবার জন্য এই ধরনের কোন সিদ্ধান্ত? আমি তো প্রথমে শুরুতে বললাম যে আপনাদের আলোচনা হয়নি, সেই ধরনের কোনো আলোচনা হয়নি। আমাদের কার্যকর্তারা কাজ করার কথা বলা হয়েছে, নির্দিষ্ট কর্মসূচি আছে, সেই কর্মসূচি অনুযায়ী কাজ চলছে। আমাদের কার্যকর্তারা এটা জানতেও চাননি জোট হবে কি হবে না। ওকে নবেন্দবাবু, আলোচনার আরো অনেকগুলো দিক ছিল, কিন্তু আজ সময় ফুরিয়ে গেল। আসন্ন যে 3টে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সেখানে আপনাদের দলের কি ধরনের রণকৌশল আপনারা নিচ্ছেন, বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডকে নিয়ে, এবং সেই সব বিষয়ে পশ্চিমবঙ্গে আপনাদের বিশেষ করে রাজ্য থেকে আপনাদের নেতৃত্বরা অনেকেই গেছিলেন, পশ্চিমবঙ্গের পর্যালোচনায় কি বেরিয়ে এসছে সেসব বিষয়ে আজ অজানা থেকে গেল। আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা আবারও বসে আমরা সেই জায়গাগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন রাজ্যের বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা প্রদেশ মুখপাত্র, বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। রাজ্যে রেকর্ড ভোটে জয়ী হয়েছে 2জন বিজেপি প্রার্থী। রাজ্যের উন্নয়নের স্বার্থে সংসদে দাঁড়িয়ে কথা বলার জন্য জনসমর্থন পেয়েছে বিপ্লব কুমার দেব এবং প্রীতি দেবী দেববর্মন। রাজ্যবাসীর বিশ্বাস, ত্রিপুরার বিভিন্ন সমস্যা দেশের সামনে তুলে ধরবেন দুজনে। রাজ্যের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা নেবেন ওনারা। অন্যদিকে রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃতীয় এনডিএ সরকার কি কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছে এই মুহূর্তে গোটা রাজ্য। আমরা রাখছি নজর সব দিকে, তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।